নমস্কার। 22 অক্টোবর 1947 পাকিস্তান আর্মি লোকাল ট্রাইবালদের সঙ্গে নিয়ে জম্মু কাশ্মীর অ্যাটাক করে। উদ্দেশ্য কাশ্মীরকে ফোর্সফুলি ছিনিয়ে নেবার। তখন বাধ্য হয়ে কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতবর্ষের হেল্প চান এবং 26 অক্টোবর 1947 সাইন করেন ঐতিহাসিক ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। সঙ্গে সঙ্গেই জম্মু কাশ্মীরকে প্রোটেক্ট করতে ভারতীয় সেনাবাহিনীকে শ্রীনগরে এয়ারলিফট করা হয়। 31 অক্টোবর মেজর সোমনাথ শর্মার নেতৃত্বে কুমায়ুন রেজিমেন্টের 4th ব্যাটালিয়নকে কাশ্মীরে ডিপ্লয় করা হয়। 3 নভেম্বর 1947 ডি কোম্পানির 3টি প্লাটুন পেট্রোলিং ডিউটির জন্য বদগাম এলাকায় মোতায়েন করা হয়। সেদিন পাকিস্তান আর্মি এবং ইন্ট্রুডার্সদের সঙ্গে ভীষণ লড়াই হয়। ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ার প্রথম লড়াই, দ্য হিস্টোরিক ব্যাটল অফ বদগাম। নমস্কার, আমি উৎপল, দ্য ভয়েস অফ উৎপলে আজ শোনাব কিভাবে মিনিমাম স্ট্রেংথ নিয়ে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করলেন এক বীর যোদ্ধা মেজর সোমনাথ শর্মা এবং তার ট্রুপস, টু সেফগার্ড দ্য মাদারল্যান্ড, টু সেফগার্ড শ্রীনগর। আশা করি তার বীরত্বের ঘটনা উদ্বুদ্ধ করবে নেক্সট জেনারেশনকে, জাগাবে দেশভক্তি, দেশপ্রেম। মেজর সোমনাথ শর্মা জন্মগ্রহণ করেন 31 জানুয়ারি 1923 বর্তমানে হিমাচল প্রদেশের কাংড়া জেলার দাহ গ্রামে এক ডোগরা ব্রাহ্মণ পরিবারে। তার বাবা মেজর জেনারেল অমরনাথ শর্মা আর্মি মেডিকেল অফিসার ছিলেন। তার অনেক সিবলিংসও ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। মেজর সোমনাথ শর্মার ছোট ভাই বিশ্বনাথ শর্মাও ভারতীয় সেনাবাহিনীর 14th চিফ অফ এয়ার স্টাফ হয়েছিলেন। সোমনাথ শর্মা দেরাদুনের প্রিন্স অফ ওয়েলস রয়্যাল মিলিটারি কলেজে ভর্তি হওয়ার আগে নৈনিতালের শেরহুড কলেজ থেকে স্কুলিং শেষ করেন। পরে তিনি রয়্যাল মিলিটারি একাডেমি সান্ডহার্স্টে অ্যাডমিশন নেন। ছোটবেলা থেকেই সোমনাথ শর্মা ভগবদ্ গীতা, কৃষ্ণ ও অর্জুন দ্বারা প্রভাবিত হয়েছিলেন। গ্র্যান্ডফাদার তাকে ভগবদ্ গীতার বাণী শোনাতেন। তিনি ভগবদ্ গীতায় এতটাই প্রভাবিত ছিলেন, তার ইউনিফর্মের পকেটে সবসময় গীতা থাকত। ব্যাটলফিল্ডে শহীদ হবার পর মেজর সোমনাথ শর্মাকে আইডেন্টিফাই করতে এই গীতাই সাহায্য করেছিল। 22 ফেব্রুয়ারি 1942 রয়্যাল মিলিটারি কলেজ থেকে স্নাতক হবার পর তিনি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির 9th ব্যাটালিয়নের 19 হায়দ্রাবাদ রেজিমেন্টে কমিশন হন। আফটার ইন্ডিপেন্ডেন্স 19th হায়দ্রাবাদ রেজিমেন্ট ইন্ডিয়ান আর্মির 4th ব্যাটালিয়ন কুমায়ুন রেজিমেন্টে চেঞ্জ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মেজর শর্মা আরাকান অভিযানে বার্মায় জাপানিদের বিরুদ্ধে কর্নেল KS থিমাইয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। 1957 থেকে 1961 পর্যন্ত KS থিমাইয়া চিফ অব দ্য আর্মি স্টাফ ছিলেন। মেজর সোমনাথ শর্মার সমগ্র মিলিটারি ক্যারিয়ার জুড়ে আঙ্কেল ক্যাপ্টেন KD বাসুদেবের বীরত্ব দ্বারা প্রভাবিত হয়েছিলেন। বাসুদেব ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির 8 নম্বর ব্যাটালিয়নে ডেপুট ছিলেন। মালয় অভিযানে তিনি জাপানের আক্রমণ থেকে বাঁচাতে তার কমান্ডের অধীনে শত শত সৈন্যকে সহায়তা করে শহীদ হয়েছিলেন। আর্মি ব্যাকগ্রাউন্ডে বড় হওয়া, ভার্সেটাইল সামরিক অভিযানে অভিজ্ঞ মেজর সোমনাথ শর্মা শহীদ হবার কিছুক্ষণ আগেই বদগাম ওয়ারফিল্ড থেকে 161 ইনফেন্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারে তার লাস্ট রেডিও মেসেজ করেন, "The enemy is only 50 yards from us. We are heavily outnumbered. We are under devastating fire. I shall not withdraw an inch, but I will fight to our last man and last round." শত্রুপক্ষ আমাদের থেকে মাত্র 50 গজ দূরে। আমরা সংখ্যায় খুবই কম। ভীষণ হামলা হতে যাচ্ছে। আমরা 1 ইঞ্চিও ছাড়ব না। আমরা শেষ জোয়ান, শেষ গুলি পর্যন্ত লড়াই করব। পাকিস্তানের সঙ্গে এই লড়াই হয়েছিল ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের মাত্র 2 মাসের মধ্যেই। স্বাধীনতার পর প্রথম সামরিক লড়াই। ঐতিহাসিক দ্য ব্যাটল অফ বদগামের ডিটেলসে ঢোকার আগে ইন্ডিপেন্ডেন্সের পরেই
কাশ্মীরের ইতিহাস একটু জানা দরকার। ইন্ডিয়াতে ব্রিটিশ শাসনের সময় অর্থাৎ বিফোর ইন্ডিপেন্ডেন্স জম্মু কাশ্মীরে রাজতন্ত্র ছিল। রাজা ছিলেন মহারাজা হরি সিং। 15 আগস্ট 1947 ভারতে ব্রিটিশ শাসন শেষ হবার পর জম্মু ও কাশ্মীরের কাছে অপশন ছিল ভারত বা পাকিস্তানে যোগ দেওয়ার অথবা স্বাধীনভাবে থাকা। মহারাজা হরি সিং ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাইলেন, জাস্ট লাইক হায়দ্রাবাদ। বাকি রাজা মহারাজা ভারত অথবা পাকিস্তানের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। মহারাজা হরি সিং ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট স্বাক্ষরের প্রস্তাব দেন। পাকিস্তান ইমিডিয়েটলি স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্টে স্বাক্ষর করে, কিন্তু ভারত বিষয়ের উপর ফার্দার ডিসকাশন করতে চায়। বাট দ্য ডিসকাশন নেভার টুক প্লেস। সেই ডিসকাশন কোনো দিনও হয়নি। স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট স্বাক্ষর হওয়ার সঙ্গে সঙ্গেই দুটি নতুন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি কাশ্মীর ইস্যু নিয়ে ভীষণভাবে হিংসায় জড়িয়ে পড়ে। পাকিস্তান সরকার চাপ দিতে থাকে কাশ্মীরকে তার সঙ্গে যোগ দেবার জন্য। পাকিস্তানপন্থী বিদ্রোহীরা পশ্চিম কাশ্মীরের বেশিরভাগ অংশ দখল করে নেয় ফোর্সফুলি। সেপ্টেম্বর 1947 পাস্তুন উপজাতিরা পাকিস্তান থেকে কাশ্মীরের সীমান্ত দিয়ে এসে লুট, হত্যা ও অগ্নিসংযোগ শুরু করে। 22 অক্টোবর 1947 পাকিস্তান উইথ দ্য হেল্প অফ লোকাল ট্রাইবাল জম্মু কাশ্মীরে আক্রমণ শুরু করে, যার পোশাকি নাম অপারেশন গুলমার্গ। তার দুদিন পর 24 অক্টোবর 1947 পাকিস্তান কাশ্মীরে ম্যাসিভ অ্যাটাক করে। উদ্দেশ্য ফোর্সফুলি কাশ্মীর ভ্যালি দখল করা। পাকিস্তান আর্মি এই লড়াইয়ের জন্য উত্তরি পাকিস্তানের পাস্তুন ট্রাইবালদের সাহায্য নেন। ওরা ন্যাচারালি শক্তিশালী ছিল, এরিয়ার টোপোগ্রাফিও ওদের পক্ষে ছিল। কাশ্মীরের মহারাজা হরি সিং এর ফোর্সের ক্ষমতা ছিল না পাকিস্তান ফোর্স ও ট্রাইবালদের মিলিত শক্তির সঙ্গে লড়াই করে। পাকিস্তান ফোর্স এবং ট্রাইবালরা বারামুলা ও গুলমার্গ ধ্বংস করে নিজেদের কবজায় করে নেয় এবং শ্রীনগরের দিকে অগ্রসর হতে থাকে। এই রকম সিচুয়েশনে মহারাজা হরি সিং ভারতবর্ষের হেল্প চান। ভারতবর্ষ হেল্প করতে রাজি হয় এবং হরি সিংকে ভারতের সঙ্গে যুক্ত হতে রিকোয়েস্ট করে। 26 অক্টোবর 1947 মহারাজা হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন সাইন করেন এবং সঙ্গে সঙ্গে জম্মু কাশ্মীর বিকেম ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন সেটা অন্য ইতিহাস। এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও অবশ্যই করা যেতে পারে। 26 অক্টোবর 1947 মহারাজা হরি সিং ভারতে যোগ দিতেই জম্মু কাশ্মীর ভারতের ইন্টিগ্রাল পার্ট হয়ে যায় এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপ্লয়েড ইন্ডিয়ান আর্মি টু প্রোটেক্ট শ্রীনগর। 27 অক্টোবর early morning, first batch of Indian troops reach Srinagar by air to push back Pakistan army and tribal intruders. এবং শুরু হয় প্রথম ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। ভারত সরকার হরি সিংকে হেল্প করবার প্রস্তাবে হ্যাঁ তো করে দেয়, কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ রোড অ্যান্ড হাউ টু ডিপ্লয়েড ফোর্স ইন শ্রীনগর। বিফোর ইন্ডিপেন্ডেন্স শ্রীনগর বা জম্মু যেতে হলে রাওয়ালপিন্ডি শিয়ালকোট রুটে ইজিলি যাওয়া যেত, কিন্তু আফটার ইন্ডিপেন্ডেন্স রাওয়ালপিন্ডি শিয়ালকোট পাকিস্তানের মধ্যে এসে যায়। তখন ইন্ডিয়া থেকে শ্রীনগর জম্মু যেতে হলে হিমাচল প্রদেশের পাহাড়ি ক্রস করে পাঠানকোট রুট হয়েই যেতে হতো। এই দুর্গম পথে বিশাল আকারের ট্রুপস মুভমেন্ট অসম্ভব ছিল। ফলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসিশন নেয় এয়ারলিফট করে ট্রুপস পাঠাবে শ্রীনগর। তাহলে ভারত থেকে শ্রীনগর যাওয়ার একমাত্র এফেক্টিভ পথ ছিল এয়ার। তাই টেকনিক্যালি শ্রীনগরের এয়ারফিল্ডের ভীষণ গুরুত্ব ছিল। ফলে পাকিস্তান টার্গেট নেয় বদগাম এয়ারফিল্ড কবজা করার বা ধ্বংস করার এবং সাথে সাথে শ্রীনগরকেও নিজের হাতের মধ্যে নিয়ে নেওয়ার, যাতে ইন্ডিয়ান ফোর্স এয়ারলিফট করে শ্রীনগর পৌঁছাতে না পারে। তখনকার ভৌগোলিক পরিস্থিতিতে
পাকিস্তান জানত বাই রোড ইন্ডিয়ান ট্রুপসের শ্রীনগর পৌঁছানো প্রায় অসম্ভব। 27 অক্টোবর 1947 শিখ রেজিমেন্টের এক ব্যাটালিয়নকে এয়ারলিফট করে শ্রীনগরে উড়িয়ে আনা হয়। তারা শ্রীনগর এয়ারবেসে পৌঁছায় এবং পাকিস্তান ট্রুপস ও ট্রাইবাল ইনভেন্ডার্সদের পুশব্যাক করে ভাগিয়ে দেয়। ইন্ডিপেন্ডেন্স ভারতের ফার্স্ট ইনফ্যান্ট্রি ডিপ্লয়েড হয়েছিল 27 অক্টোবর 1947। এই দিনটিকে কোমেমোরেট করতে প্রত্যেক বছর 27 অক্টোবর ভারত সরকার ইনফ্যান্ট্রি ডে সেলিব্রেট করে। আজ আমাদের ফোকাস দ্য ব্যাটল অফ বদগাম। এই যুদ্ধের রিয়েল হিরো ছিলেন মেজর সোমনাথ শর্মা। সেই সময় হকি ফিল্ডে ইনজিওর্ড হন মেজর সোমনাথ শর্মা। তার লেফট হ্যান্ড প্লাস্টার করা ছিল, তবুও কোম্পানির সঙ্গে লড়াইয়ে থাকার জন্য তিনি হায়ার ফরমেশনকে ইনসিস্ট করেন। ফাইনালি হাতে প্লাস্টার থাকা অবস্থাতেই মেজর সোমনাথ শর্মাকে অনুমতি দেওয়া হয়েছিল কোম্পানির সঙ্গে মুভ করতে। একেই বলে অফিসার লাইক কোয়ালিটি, একেই বলে ব্রেভ সোলজার। দ্য ফার্স্ট রিসিপেন্ট অফ পরমবীর চক্র, দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়ার হাইয়েস্ট মিলিটারি ডেকোরেশন, awarded to displaying distinguished act during war time. শ্রীনগর থেকে অ্যাপ্রক্স 12 কিলোমিটার সাউথ ওয়েস্টে একটা ছোট্ট এয়ারফিল্ড বদগাম। বদগাম ভিলেজের নামেই এই এয়ারফিল্ডের নামকরণ। সেই ছোট্ট এয়ারফিল্ড আজ শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্ডিয়ান ট্রুপস শ্রীনগরে পৌঁছানোর আগেই পাকিস্তান আর্মি এবং ট্রাইবালরা বারামুলা ও গুলমার্গ কবজা করে নিয়েছিল এবং শ্রীনগরের দিকে এগিয়ে আসছিল। ততক্ষণে শিখ রেজিমেন্টের 1 নম্বর ব্যাটালিয়ন পাট্টান এরিয়াতে ঘাঁটি করে। পাকিস্তান আর্মি এবং ট্রাইবালদের উপর অ্যাটাক করে, পুশ ব্যাক হতে বাধ্য করে। এবার পাকিস্তান আর্মি যখন পাট্টান বা গুলমার্গ থেকে আগে এগিয়ে আসতে পারছিল না, তখন 700 থেকে 1000 জন পাকিস্তান আর্মি এবং ট্রাইবালস ইন্ট্রুডার্স ঘুরপথে গুলমার্গের ব্যাক সাইড দিয়ে এগিয়ে আসে বদগাম এয়ারফিল্ড কবজা করে নিতে, যাতে ইন্ডিয়ান ট্রুপস এয়ারলিফট না করতে পারে এবং বদগাম থেকে অ্যাপ্রক্স 12 কিলোমিটার দূরে শ্রীনগরও তাহলে তাদের কবজায় এসে যাবে। এদিকে ইন্ডিয়ান আর্মির 161 ইনফ্যান্ট্রি ব্রিগেডের 4টি ব্যাটালিয়ন অলরেডি কাশ্মীরে ডিপ্লয়েড। ফার্স্ট কুমায়ুন ব্যাটালিয়ন, 4th কুমায়ুন ব্যাটালিয়ন, ফার্স্ট পাঞ্জাব ব্যাটালিয়ন এবং ফার্স্ট শিখ ব্যাটালিয়ন। পাকিস্তান ট্রুপসের এন্ট্রি ডিফেন্স করতে নানা জায়গায় ফুল ব্যাটালিয়ন ডিপ্লয় করা হয়, যেমন বারামুলা গুলমার্গ এরিয়াতে। এবং 31 অক্টোবর 1947 কুমায়ুন রেজিমেন্টের 4th ব্যাটালিয়নকে দিল্লি পালাম এয়ারপোর্ট থেকে এয়ারলিফট করা হয় শ্রীনগর। 3rd নভেম্বর 1947 আন্ডার দ্য লিডারশিপ অফ মেজর সোমনাথ শর্মা কুমায়ুন রেজিমেন্টের 4th ব্যাটালিয়নের কন্টিজেন্ট অফ 3 কোম্পানি পেট্রোলিং ডিউটির জন্য বদগাম এলাকায় মোতায়েন করা হয়। তাদের উদ্দেশ্য ছিল উত্তর দিক থেকে গুলমার্গের ব্যাকসাইড থেকে শ্রীনগর শহরের দিকে অগ্রসর হওয়া অনুপ্রবেশকারীকে চেক করা এবং ডিফেন্স করা। শত্রুপক্ষের কোনো গতিবিধি না থাকায় 3টি কোম্পানির মধ্যে 2টি কোম্পানিকে দুপুর 2টোয় শ্রীনগরে ফিরে আসতে বলা হয়। তবে মেজর সোমনাথ শর্মার ডি কোম্পানিকে বিকেল 3টে পর্যন্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দুপুর 2:35 বদগামের লোকাল রেসিডেন্সিয়াল রুম থেকে ডি কোম্পানির উপর ভীষণ গুলি চালানো শুরু হয়। কিন্তু নিরপরাধ নিরীহ সিভিলিয়ানদের ক্যাজুয়ালিটি এড়াতে পাল্টা গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়নি। হঠাৎ করে গুলমার্গের দিক থেকে 700 থেকে 1000 জন অনুপ্রবেশকারী বদগামের দিকে এগিয়ে আসে, ডি কোম্পানিকে 3 দিক থেকে ঘিরে ফেলে এবং প্রচুর পরিমাণে মর্টার ফায়ার আসতে থাকে। ভীষণ ক্যাজুয়ালিটি হয় ডি কোম্পানির। মেজর সোমনাথ শর্মা হেডকোয়ার্টারে রেডিও মেসেজ করেন, উই আর আন্ডার ফায়ার। কন্ট্রোল রুম থেকে ডি কোম্পানিকে রিটার্ন ব্যাক করতে বলা হয়, কিন্তু বাহাদুর ভার্সেটাইল অফিসার মেজর সোমনাথ শর্মা বুঝতে পারছিলেন এখান থেকে পিছু হাঁটলে বদগাম এয়ারফিল্ড দুশ্মনদের কবজায় চলে আসবে। বদগাম এয়ারফিল্ড এবং শ্রীনগর আনসেফ হয়ে পড়বে। ডি কোম্পানির স্ট্রেংথ খুবই কম ছিল,
ওদিকে শত্রুপক্ষের স্ট্রেংথ ছিল 700 থেকে 1000-এর কাছাকাছি। বলা হয় মেজর শর্মা অ্যান্ড হিজ ট্রুপস 7:1 আউট নাম্বার ছিলেন শত্রুপক্ষ থেকে। তবুও মেজর শর্মা এবং তার ডি কোম্পানির ট্রুপস শত্রুপক্ষের সঙ্গে লড়াই করতে থাকেন। তিনি তার কোম্পানির অফিসার্স এবং জওয়ানদের সাহসিকতার সঙ্গে লড়াই করবার জন্য ইন্সপায়ার করতে থাকেন। সিচুয়েশন দেখে মেজর শর্মা ফার্দার রেডিও মেসেজ করে বলেন, আমার কাছে যত স্ট্রেংথ আছে, যত গোলা বারুদ আছে, আমি লড়াই করব। ডিম্যান্ড করেন রিএনফোর্সমেন্ট। নিজেকে বারবার এক্সপোজ করতে হচ্ছিল তাকে, কারণ তিনি নিজেই বাংকার থেকে, মোর্চা থেকে বেরিয়ে অ্যামুনিশন সাপ্লাই করছিলেন জওয়ানদের, লোড করছিলেন হাতিয়ার। তখনই একটা মর্টার সেল গোলা বারুদের মধ্যে এসে পড়ে, ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। বীর যোদ্ধা মেজর সোমনাথ শর্মা শহীদ হন। এই যুদ্ধে মেজর সোমনাথ শর্মা একজন জেসিও সমেত 20 জন আদার র্যাঙ্কস শহীদ হয়েছিলেন। তবুও মেজর সোমনাথ শর্মা এবং তার ডি কোম্পানি 6 ঘন্টা আটকে রেখেছিলেন শত্রুপক্ষকে, এগোতে দেননি বদগাম এয়ারফিল্ডের কাছে। 3 দিন পর বীর যোদ্ধা মেজর সোমনাথ শর্মার দেহ উদ্ধার করা হয়। ইউনিফর্মের পকেটে গীতা এবং পিস্তলের হোলস্টার থেকে মেজর সোমনাথ শর্মাকে শনাক্ত করা হয়েছিল। মাত্র 24 বছর বয়সে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেলেন বীর যোদ্ধা মেজর সোমনাথ শর্মা। তিনি ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে কারেজ এবং কোয়ালিটিস অফ সেলডামের নজির স্থাপন করেছিলেন। 3 নভেম্বর 1947 পাকিস্তানের সঙ্গে বদগামে যে ভয়ঙ্কর লড়াই হয়েছিল আন্ডার দ্য লিডারশিপ অফ মেজর সোমনাথ শর্মা, স্বাধীনতার পর ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ার প্রথম সেই সামরিক লড়াই, দ্য ব্যাটল অফ বদগাম নামে বিখ্যাত। এই যুদ্ধে টেকনিক্যালি ভারতেরই জিত হয়েছিল, কারণ পাকিস্তান ফোর্স ও ট্রাইবালদের 50% ট্রুপস, প্রায় 200 জন এই লড়াইয়ে মারা যান। যারা বেঁচে ছিলেন তাদের অ্যাডভান্স হয়ে এয়ারফিল্ড বা শ্রীনগর দখল করবার ক্ষমতাই ছিল না। মেজর সোমনাথ শর্মার নেতৃত্বে কুমায়ুন রেজিমেন্টের ডি কোম্পানি শত্রুদের তছনছ করে দেয়। দ্য ব্যাটল অফ বদগামের ভয়ঙ্কর লড়াইয়ের জন্য মেজর সোমনাথ শর্মাকে মরণোত্তর পরমবীর চক্র, দ্য হুইল অফ আল্টিমেট ব্রেভ, দ্য ইন্ডিয়াস হাইয়েস্ট মিলিটারি ডেকোরেশনে ভূষিত করা হয়েছিল। অন 21 June 1950, Major General Amarnath Sharma, father of Major Somnath Sharma, received India's first and highest wartime gallantry medal, Parambir Chakra, on behalf of his brave son. Parambir Chakra, Wheel of the Ultimate Brave, ডিজাইন করেছিলেন শিখ রেজিমেন্টের ইন্ডিয়ান আর্মি অফিসার বিক্রম খালনকারের ওয়াইফ শ্রীমতী সাবিত্রী খালনকার। Coincidentally, the first PBC would be awarded to Major Somnath Sharma, the brother-in-law of Khalonkar's daughter. পরমবীর চক্রের ইতিহাস এবং পিবিসি রিসিপেন্ট বীর সৈনিকদের আত্মত্যাগের কথা অবশ্যই আসবে এই চ্যানেলে। মেজর সোমনাথ শর্মার আত্মত্যাগ বৃথা যায়নি। তিনি ভারতের জন্য শ্রীনগর রক্ষা করেছিলেন। 24 বছর বয়সে জাতির জন্য তার জীবন উৎসর্গ করে গেলেন। তার উদ্ধৃতি, তার বীরত্ব, তার দেশপ্রেম, তার সাহস অবশ্যই উদ্বুদ্ধ করবে আমাদের নেক্সট জেনারেশনকে। দ্য ভয়েস অফ উৎপল চ্যানেলের প্রথম ভিডিওতে ভারতের 76th রিপাবলিক ডে সেলিব্রেশনের দিনে টিম ভয়েস অফ উৎপল স্যালুট জানায় ভারতের বীর সন্তান ফার্স্ট পরমবীর চক্র রিসিপেন্ট মেজর সোমনাথ শর্মাকে। স্যালুট জানায় সেই সব বীর সন্তানদের যারা দেশের জন্যে আত্মত্যাগ করে গেছেন, দেশের জন্যে আত্মত্যাগ করছেন। এই রকম ইনফরমেটিভ এডুকেশনাল ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি পুশ করে রাখুন, যাতে করে দ্য ভয়েস অফ উৎপলের প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।